এটা করেন না, তাহলে এই দেশের গন্ডগোল আর কোনোদিন মিটবে না, কোনোদিন মিটবে না। যারা এই দেশের নাম পরিবর্তন করতে চান, সংবিধানটাকে যারা ঢিল মেরে ফেলে দিতে চান, যারা এই দেশকে সাম্প্রদায়িক জঙ্গি দেশ হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে চান, তাদেরকে খুব ক্লিয়ারলি বলে দিলাম, রাজনীতি করে বাড়ির ছেলেটি বা পুরুষটি দেখা গেল তার স্ত্রী সহ আসামি, তার মেয়ে সহ আসামি। হ্যাঁ, মেয়ে আসামি হয়েছে, কিন্তু দুর্নীতি দমন মামলা যদি মেয়ের নাম থাকছে ব্যাংকে বিএনপির সময় হয়েছে, কিন্তু এখন কিন্তু ক্রিমিনাল কেসে ওই যে গুলি করছে শেখ হাসিনা সহ আরো 277 জন, ওই 277 জনের ঘরের বউরে দিয়া দিছে, বেল পাইছে সুপ্রিম কোর্ট থেকে, তারপরও বাড়িতে পারে না, আরেকটা কেস, আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত আইসা বেল পাইছে, আরেকটা মামলা, আবার সুপ্রিম কোর্টে আসছে, তারপরে আবার আরেকটা মামলা। ওই জেল গেটে আসতে পরে না আপনার নামে আরেকটা নতুন মামলা আসছে। এইগুলা কিন্তু একটা দেশকে ভালোর পথ, আমরা তো ভালোর জন্য, আমরা তো মনে করছিলাম শেখ হাসিনা চইলা গেলে পরে আইনের শাসন হবে, বিচার বিভাগের স্বাধীনতা হবে। সেদিন দেখলাম ডক্টর কামাল হোসেন সাহেবের সুযোগ্য কন্যা, যিনি এখন বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট, সারা হোসেন, উনি বললেন, আমিও বলছি নির্বাহী বিভাগের আদেশে এখন কোর্ট চলছে। হয় নির্বাহী বিভাগ আদেশ দিয়ে কোর্ট চালাবে, বিচারক থাকবে না, আর না হলে বিচারক থাকবে, নির্বাহী বিভাগের আদেশ থাকবে না, শুধু আদেশটা হবে আইনের মাধ্যমে। ল উইল ডিটারমিন অল দ্য কোর্স অফ এ কেস। তা যদি না হয় তাহলে নির্বাহী বিভাগ এসে এখানে বসুক, আইনমন্ত্রী এসে চিফ জাস্টিসের চেয়ারে বসুক, উনারা এখানে কেউ ফাঁসি দিয়ে, কেউ যাবজ্জীব, যা ইচ্ছা তা করুক, কিন্তু চিফ জাস্টিস বসায় রাইখা, এপিলেট ডিভিশনের 2টা বেঞ্চ বসায় রাইখা, 49টা হাইকোর্টের বেঞ্চ বসায় রাইখা নির্বাহী আদেশে একটা দেশ কিছুতেই চলতে পারে না। চললে পরে এটা দেশ থাকে, আমি জানি না মানুষ কোথায় আছে, এটা দেশ থাকবে না। আওয়ামী লীগ যারা অপরাধ করছে প্রত্যেকেরই জেল হওয়া উচিত, যারা মানুষ খুন করছে তাদের ফাঁসি হওয়া উচিত। সবচেয়ে খারাপ কাজ করছে, 15 বছরে 3টা নির্বাচন দেয় নাই দেশটাকে, সালমান রহমানদের মাধ্যমে, সালামদের মাধ্যমে, আর এখন ওই যে এনসিপির নেতারা যারা 2 টাকা দিয়ে ডাইল দিয়ে ভাত খাইতে পারতো না, সূর্য সেন হলে, মহসিন হলে, যারা এখন 1500 কোটি টাকা আনে, 1500 কোটি টাকা যারা আনে, ওই সব বড় বড়, এখন আবার দেখি আবার তারা টাকা দিতে চায় না বলে আবার তাদেরকে দেশ ছাড়া করতেছে, অথবা তাদের নামে নতুন করে কেস দিতেছে। বড় বড় সেই ব্যবসায়ীরা এখনো বাংলাদেশে আছে, যারা শেখ হাসিনাকে টাকা দিত অথবা শেখ হাসিনার নামে বাংলাদেশকে লুট করত। সেই যে 15 বছরের শাসন, সেই শাসনের একটা কঠিন বিচার হওয়া দরকার, কিন্তু সেই বিচারটা হওয়া উচিত আইনের মাধ্যমে। সেই বিচারটা জুতার বাড়ি দেওয়া, গালে জুতার বাড়ি দেওয়া না, তার বাড়ি পুরায় দেওয়া না, বুলডোজার চালানো না, অথবা সে অন্যায় করছে তার বউরে এনে জেলখানায় ঢুকায় রাখে 5 বার বেল পাইলে আরো 5টা কেস দিয়ে দেওয়া না, সৌনারেজ দেখানো না। আমি আজকে এখানে বসছি একটা মাত্র কারণে, এই জিনিসগুলো হচ্ছে। এটা কিন্তু জোয়ার বাটার দেশ। আমি সব সময় বলি, আমি আর চাই না এই দেশে এই সব হোক। আমি চাই না কোনো কারণে সরকার পরিবর্তন হইলে পরে আবার আমার গালে কেউ জুতার বাড়ি দিক, অথবা আমি জেলখানায় পড়ে থাকি, 3 বার বেল পাইলে পরে আবার আপিল করে 7টা কেস আমার নামে দেখো, এটা আমি চাই না। কারণ আমার বয়স হয়েছে 78। এই 3রা অক্টোবর আমার বয়স হবে 78 বছর। আমি আপনাকে বলি, মুক্তিযুদ্ধ করেছিলাম, কত সুন্দর স্বপ্ন দেখেছিলাম, কত সুন্দর গ্রামের স্বপ্ন দেখেছিলাম, সুন্দর গ্রাম হবে, ছবির মতো দেশ হবে, আইনের মাধ্যমে দেশ চলবে, গণতন্ত্র হবে, গরিব মানুষের পেটের ভাত, পরনের কাপড় হবে, গরিবের সন্তানের শিক্ষা শেষে মানুষের চাকরি হবে, এই দেশ একটা ধর্মনিরপেক্ষ দেশ হবে, যে ধর্মনিরপেক্ষতার প্রত্যেকটা কথা
আমি যারা আজকে আমাকে বকাবকি করেন, আল্লাহ বলেছেন প্রতিদিন প্রতি মুহূর্তে কোরআন শরীফের প্রত্যেকটি সূরায় বলেছে, প্রত্যেক জায়গাতে আমি চ্যালেঞ্জ করলাম, বলছে আমি হলাম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর মালিক। সবকিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, আমার আল্লাহ কোরআনে যদি বলে আমি হইলাম সবকিছুর মালিক, তাইলে সেই আল্লাহ আমারও মালিক, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবারই মালিক, হাতি ঘোড়া ভাগ ভাল্লুক গরু পশু সবার মালিক, গাছপালা সবার মালিক। কাজে আল্লাহ যেহেতু ডিফারেন্স করে না, আমি কেন ডিফারেন্স করব? আমি চাই ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে, ওই যে আমি সব সময় কথা বলি, মানুষ বলে ফজলুর রহমান পুরাণ কথা বলে, পুরাণ কথাই তো সত্য কথা। শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। রক্ত কাটলে সবার শরীর থেকে লাল রক্ত বের হয়, কারো রক্ত সাদা না, সাদা মানুষের রক্ত সাদা না, কালো মানুষের রক্ত সাদা না, বাদামি মানুষের রক্ত বাদামি না, সবার রক্ত লাল। কাজে আমি তো চাই মানুষের দেশ হোক, মানুষের পৃথিবী হোক, মানুষের সমাজ হোক। আজকে যা চলছে আমি দেখলাম না, শুধু এটা কি হইলো, ওই রবি ঠাকুরের বই রাখা যাবে না। কবি নজরুল ইসলাম, বিদ্রোহী কবি নজরুল ইসলাম, সে ইসলাম বিরোধী, অতদিন পরে আবার বলা হচ্ছে, বই ফালাই দিতেছে, লাইব্রেরি থেকে 5 লক্ষ টাকার বই নিয়ে গেছে। আমি দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরের সেই বাড়ি, যে বাড়িতে বৈশাখ কবিতা লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর, হায় হায় রে অসভ্য ইতরের দল, হ্যাঁ অমানুষ পশুর দল, যে বাড়িতে বসে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনদিন রবীন্দ্রনাথ ঠাকুর ধর্ম দিয়া বিচার করে নাই, বরং মুসলমান কৃষক ছিল সবচেয়ে দরিদ্র, তাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করছে। তাদেরকে সাহায্য করার জন্য পূর্ব বাংলায় প্রথম ব্যাংক স্থাপন করছে নওগাঁয় এবং সিরাজগঞ্জে। সেই রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি হিন্দুও ছিল না ধর্ম বিশ্বাসে যিনি ছিলেন ব্রাহ্মণ, যিনি একেশ্বরবাদে বিশ্বাস করতেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুর, যে রবীন্দ্রনাথ ঠাকুর হলো বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান। যতদিন চন্দ্র সূর্য উঠবে, যতদিন বাংলার বাঙালি জাতি থাকবে, একজন সাহিত্যিক নিয়ে যদি প্রথম এবং প্রধান গৌরব পৃথিবীতে করতে হয়, নোবেল লরিয়েট সেই রবীন্দ্রনাথ ঠাকুরের নামে আমাদের পরিচয় হবে, গৌরব করতে হবে। তার বাড়িটা ভাঙ্গিয়া দেয়, আগুন দিয়া পুরায় দেয়, একটা হাসিও দেয় না, একটা কাশিও দেয় না সরকার। মুক্তিযোদ্ধার গালে জুতার বাড়ি দেয়। আমি বুঝি না আল্লাহ কি এদেরকে চিরদিন কি ক্ষমতা রাখবে কিনা, চিরদিন ক্ষমতা রাখবে কিনা। কিন্তু আমি জানি এইভাবে চললে পরে ইউনূস সাহেব যা করে করুক, স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর সাহেবরা যা করে করুক, ওই মন্ত্রী সবার লোকেরা হাসি দেখ, কিন্তু আমার দল বিএনপি এটা প্রতিবাদ সিরিয়াসলি করতে হবে। এমনকি আমার দলের ভিতরে যদি এই ধরনের অপরাধ চলতে থাকে, আমি বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান সাহেব এবং আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সঠিক একটা বিচার করবেন। তা না হলে কিন্তু দলের মুখে কালি পড়বে, এবং সেই কালি পড়লে কিন্তু এর থেকে আমিও বিযুক্ত হব না। আমি চাই না আমার দলের ব্যাপারে মানুষের কাছে বা পৃথিবীর কাছে ভুল বার্তা যাক। কাজে আমি এই কারণেই আজকে এখানে বসছি। আরেকটা বলি আপনাকে, বিএনপির মুখে কালি পড়া কি বাকি আছে? বিএনপির মুখে কালি পড়া কি বাকি আছে? বাকি আছে না আছে সেটা আপনারা বিবেচনা করেন, আমি তো বলবো না, আমি বলবো না। আমি আরেকটা কথা আপনাকে বলি, একটা মামলা হয়েছে, একজন মহান নেতা কিছুদিন আগে গাজীপুর গেছিল, কোন দলের সেটাও বলবো না, বললে পরে আমার আবার আল্লাহ কি করে জানি না। উনি যাওয়ার পর উনার গাড়িতে আক্রমণ করার একটা নাটক করা হইল। আমি যদি কথা আমার সাথে কেউ চ্যালেঞ্জ করতে পারে, কারণ আমি লয়ার, আমার কাছে কেসগুলো আসে। সেই মহান নেতাকে আক্রমণ করার অপরাধে 100 মানুষের নামে এবং 1000 থেকে 1200 মানুষের নামে বেনামে, যে 100 মানুষ আমাকে আক্রমণ করছে, আরো তাদের এরা আরো বেনামে 1000-1200 লোক ছিল, তাহলে সর্বমোট 1300। সবাইকে খবর দেওয়া হইতেছে, কেউ বেল পাইবা না এই সরকার ক্ষমতায় থাকতে, যেহেতু পৃথিবীর সবচেয়ে মহান নেতার গায়ে তোমরা হাত দিছো। কারণ যেই নেতা আঙ্গুল হেলাইলে পরে আওয়ামী লীগের মতো একটা 75 বছরের দল, তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায়, সে ধ্বংস হয়ে যায় আওয়ামী লীগ, সেই মহান নেতার গায়ে তোমরা হাত দিছো। কাজেই তোমরা বেরোতে পারবে না, সব জেলে দেবে।
জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে প্রস্তাব যায়। কি প্রস্তাব? তুমি তো এফআইআর এর আসামি, তোমাকে করা হয়নি, তোমাকে যেহেতু পুলিশ ধরছে, আমাদেরকে দিবা 5 লাখ টাকা আর পুলিশকে দিবা 5 লাখ টাকা। সেই 10 লাখ টাকা হলে তোমার যেহেতু নাম নাই, বাদী গিয়া বলবে তার ব্যাপারে বেল দিলে আমার কোনো আপত্তি নাই। আমি এগুলা কয়ে দিতেছি কথাগুলা। আর কালকে এসে কেন্দে কেন্দে 3 জনের স্ত্রী আমাকে বইলা গেছে, যেহেতু আমি 3 জনের বেল করাইছি হাইকোর্ট থেকে, ঈদের আগে 3 জনের বেল করাইছি হাইকোর্ট থেকে, একটা বেঞ্চ থেকে দিয়া দিল। কি কারণে দিল আমি জানলাম না, দিয়া দিল বেল, এবং সে তারা বাইরে হয়ে গেছে গা। কাজে আমার কাছে আইসা বলতেছে যে হয় আমাদেরকে আপনি বাইর করে দিবেন, না হলে 25 লক্ষ টাকা দিলে নাম যাদের আছে তাদেরকে আমরা গাজীপুর থেকে বেল করে দিতে পারবো। আর একটা মামলার চাঁদাবাজি বলেন আর একটা মামলার দুর্বৃত্তায়ন বলেন, সেই কারণে ওখান থেকে 50 থেকে 100 কোটি টাকার খেলা হচ্ছে, যে এই মামলার থেকে 50 থেকে 100 কোটি টাকা তারা নিয়ে আসবে। এই যদি দেশ হয়, এই দেশটা শেষ হয়ে যাক, এই দেশ চাই না। প্রত্যেকটা মামলায় মামলায় সব জায়গাতে লাখে লাখে টাকা, লাখে লাখে টাকা এক একজন মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে, অথচ সেই মানুষগুলো দোষী না। কিন্তু দেখা যাচ্ছে যারা দোষী, অনেক মানুষের নামে মামলা মোকদ্দমা দেওয়া হয় নাই। জিজ্ঞাসা করলাম কেন? বললো এইটার পিছনে ভিন্ন কারণ আছে, এবং সেই ভিন্ন কারণেরটা হইলো অর্থনৈতিক। আমি আপনাকে বলি, দেশ এইবার একটা হইলো কোন রিয়েল মামলা মোকদ্দমা হচ্ছে না, হইলে পরে চাঁদাবাজি হচ্ছে। 2 হইলো আইনে আদালতে আসলে পরে এই যে অবস্থাটা বললাম সেই অবস্থাটা হচ্ছে। 3 হইলো পুলিশ গিয়া কাউকে অ্যারেস্ট করছে না, অথবা অ্যারেস্ট করার সাহস পাচ্ছে না। মব নামদারি কিছু, কোন সময় কি জনতা, তৌহিদি জনতার নামে, অথবা কোন সময় মবের ছাত্র জনতার নামে, অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে, আর কালকে পরশুদিন দেখলাম বিএনপির নামে। এটা আমার দুর্ভাগ্য। তারা গিয়া ধৈর্য দিয়া দেয় মানুষে, জুতার বালি দেয় গালে, আর গলায় দেয় জুতার মালা। এই যে কালচারটা শুরু হয়েছে, পলিটিক্যাল কালচার মাস্ট বি abolished. This type of political culture must be abolished forever from this country. নাহলে দেশে কোনো পলিটিক্স থাকবে না। আজকে যারা জুতার মালা পরাইতেছেন, আমি বললাম, কিন্তু আমি আগেও বলছিলাম, তাদেরও কিন্তু গলা আছে, জুতাও কিন্তু বাংলাদেশে আছে। জুতা কিন্তু সিরা জুতা কিন্তু চলে যাবে না বাংলাদেশ থেকে। আর যারা আজকে নেতৃত্ব করতেছেন তারা গলাগুলো কিন্তু যাবে না। তো আমাদের আমি তাদেরকে বলি, যারা আমার একজনের বাড়িতে আগুন দিচ্ছেন, বিরোধী দল বলে তার বাড়িটা ঘুরাই দিচ্ছেন, তার বাচ্চারা এখন বস্তিতে থাকে, আপনারা কিন্তু একটা বাড়ি আছে, আপনারা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। দিস টাইম মে কাম, যখন আমার কথাটা আপনাদের মনে হইতে পারে, আমি এই সত্য কথাগুলা বললে কালকে দেখবেন বলবে ফজু পাগলায় কয় কি, যে কিছু ওই কিছু ধর্ম ব্যবসায়ীরা বলবে। আর ওই মালয়েশিয়াতে বৈশা আছে, এদের চেহারা গুলা দেখি, ওই দূরে বৈশা আছে, এদের চেহারা গুলা দেখি, আমাকে কি বলে সেটা বলবো না, তবে আমার কাছে মনে হয় আমাকে যারা বকাবকি করে সব হইলো স্বাধীনতা বিরোধী, অথবা স্বাধীনতা বিরোধীর সন্তান, নতুন প্রজন্ম। এরা আমাকে, আর যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে, তারা ফজলুর রহমানকে কেউ বকে না, এটা আমি বুঝে ফেলছি। এবং এদের মুখ এখন বন্ধ হয়ে গেছে, কারণ আমাকে যদি বকাবকি করে তাইলে মানুষ কিন্তু বুঝে এরা কারা। আমি কিন্তু এদের মুখগুলা, কালো মুখগুলা খুব সুন্দর ভাবে মানুষের সামনে উন্মোচন করতে পেরেছি। এখন কিন্তু আর আগের মতো বলে না 47-এই স্বাধীনতা, 24-এই স্বাধীনতা, 71 আর কিছু না, এখন কিন্তু অত বড় মুখ করে বলে না। তবে এখন শুনতাছি ষড়যন্ত্র চলতেছে, কোন ডেটকে কেন্দ্র করে নাকি বাংলাদেশের সংবিধানটা ছুঁড়িয়া ফেলাইয়া দিব। এখন শুনতাছি, প্রতিদিন পত্রিকায় আসে, আমি ইউটিউবে দেখি, বিভিন্ন জায়গা থেকে, আপনাদের যেখানে বসে আছেন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকে আমার কাছে আসে যে এই রকমের একটা, কি কয়টাকে, জুলাই ঘোষণা, জুলাই ঘোষণা একটা হবে, যেখানে সংবিধানটা প্রথম ছুঁড়িয়া ফেলে দেওয়া হবে। বাপের বেড়া হইলে সংবিধানটা যদি ছুঁড়িয়া ফেলায় কেউ দিতে পারে এই দেশে,
কথাটা খুব ক্লিয়ার। সংবিধান পরিবর্তন হইতে পারে থ্রু এ প্রসেস অফ পার্লিয়ামেন্ট, কিন্তু যারা সংবিধানটা যদি ছুঁড়ে ফেলাই দিতে পারে 5ই আগস্ট কেন্দ্রিক বা জুলাই কেন্দ্রিক, যারা বলতেছে যে এইখানে আর কোনো থাকবে না, আইন থাকবে না, আদালত থাকবে না, কিছুই থাকবে না, বিপ্লবী সরকার দেশ চালাবে তাদের ইচ্ছা মতো মবের মাধ্যমে, আমি কিন্তু খুব ক্লিয়ারলি বলে দেই, এত ভাত দুধ দিয়া মাখায়েন না, গলায় কাটা লাগবে। কিন্তু এত ভাত দুধ দিয়া মাখায়েন না, এই কাজটার দিকে যায়েন না, এটা করেন না, তাহলে এদেশের গন্ডগোল আর কোনোদিন মিটবে না, কোনোদিন মিটবে না। যারা এই দেশের নাম পরিবর্তন করতে চান, সংবিধানটাকে যারা ঢিল মেরে ফেলে দিতে চান, যারা এই দেশকে সাম্প্রদায়িক জঙ্গি দেশ হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে চান, তাদেরকে খুব ক্লিয়ারলি বলে দিলাম, এত ভাত দুধ দিয়া মাখায়েন না, এত সুজা না। এখনো মুক্তিযোদ্ধারা মরে নাই।